পুনের স্বনামধন্য একটি স্কুলের ফিজিক্স টিচারের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপর সেই টিচার তার সোশ্যাল মিডিয়াতে একটি নোট লিখে হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়ে। এই ঘটনা পাবলিকের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করলে পুলিশ বাধ্য হয়ে ওই টিচারকে খুঁজতে শুরু করে। কেউ বলছে মেয়েটি আত্মহনন করেছে, অথচ পুলিশ বলছে যদি সে মারা গিয়ে থাকে তবে হয় তাকে খুন করা হয়েছে, নয়তো আত্মহননের জন্য পরিচিত করা হয়েছে। সন্দেহের তীর অনেকের দিকেই। আসলে কি সে বেঁচে আছে? আর যদি মারা গিয়ে থাকে তার সাথে কি হয়েছিল? শেষ পর্যন্ত এই প্রশ্নটি আপনার মাথায় ঘুরপাক খেতে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবনল্ড। বলছি 2023 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি সাজনি শিন্দে কা ভাইরাল ভিডিওর কথা। মুভির শুরুটা হয় সিঙ্গাপুরের একটি ঘটনা দিয়ে। হোটেলের করিডোরে কয়েকজন বিচলিত হয়ে দৌড়ে এসে একটি রুমে নক করছে। ভিতরে যে মেয়েটি শুয়ে আছে তার নাম সাজনি শিন্দে। সাজনি পুনে কেপি হাই স্কুলের ফিজিক্স টিচার। সাজনি বলছে প্রতিটি মানুষের জীবনের কিছু হিস্টোরি হয়ে রয়। আজ আমার সাথে হয়েছে। আমি সবসময় একজন ভালো মেয়ে, একজন মডার্ন ওয়াইফ এবং একজন স্ট্রিক্ট টিচার হতে চেয়েছি, কিন্তু আজ আমার সব শেষ হয়ে গেল। সাজনির সাথে মূলত কি হয়েছে জানতে আমাদেরকে কয়েক ঘন্টা পূর্বে নিয়ে যাওয়া হয়। ইন্টারন্যাশনাল রোবোটিক চ্যাম্পিয়নশিপের জন্য কেপি হাই স্কুল থেকে 3 জন টিচারের একটি টিমকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে, যার মধ্যে আছে সাজনি, শ্রদ্ধা এবং ছবি। চ্যাম্পিয়নশিপ শেষ, কাল তারা চলে যাবে, এজন্য আজ তারা ক্লাবে এসেছে। এদিকে আজ আবার সাজনির বার্থডে, এজন্য অন্যরা সাজনিকে ড্রিঙ্ক অফার করছে, কিন্তু সাজনি এসবে অভ্যস্ত না। এর মধ্যে সাজনিকে তার ফিয়ান্সে সিদ্ধার্থ কল করে এবং বার্থডে উইশ করে। সাজনি তাকে বলে, দেখো না সবাই ড্রিঙ্ক করতে বলছে। সিদ্ধার্থ বলে, আরে একটু মডার্ন হও না, যাও পার্টি করো, এনজয় করো। এরপর ফোন রাখা মাত্রই সাজনি অন্যদের সাথে জয়েন করে, ড্রিঙ্ক করে, ডান্স করতে থাকে। শ্রদ্ধা তখন সাজনির ডান্সের ভিডিও বানাচ্ছিল। এর মধ্যে একজন এসে বলে, ম্যাডাম আপনি নাকি এখনও কম্পিটিশনের ফটোগুলো পোস্ট করেননি। বলা মাত্রই শ্রদ্ধা তাড়াহুড়ো করে পার্টির মধ্যেই স্কুলের ফেসবুক পেজে ওই ফটোগুলো পোস্ট করতে গিয়ে ভুলবশত সাজনির একটি ভিডিও পোস্ট করে ফেলে, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পরবর্তী দিন সকাল হতেই সবার হাতে হাতে সাজনির ভিডিও। যদিও স্কুল কর্তৃপক্ষ দ্রুত ভিডিওটি সরিয়ে নিয়েছে। ইনি হচ্ছেন স্কুলের প্রিন্সিপাল কল্যাণী। কল্যাণীর কাছে অভিভাবকেরাও কমপ্লেন নিয়ে এসেছে। কল্যাণী তাদের বলে, আমার কাছে স্কুলের রেপুটেশনই বড়, আমি একটা ব্যবস্থা নিব। তারা শুধু কল্যাণীকে বলে চায়, যে স্কুলের টিচার বিদেশে গিয়ে 2 জন পুরুষের মাঝে অর্ধনগ্ন অবস্থায় স্যান্ডউইচ ডান্স করে, সেই স্কুলে আপনি আপনার বাচ্চাকে পাঠাতেন। সিন চলে যায় পুনের একটি গ্রামে, সাজনিদের বাড়িতে। ইনি হচ্ছেন সাজনির বাবা সূর্যকান্ত শিন্দে, পেশা একজন নাট্যকার। সূর্যকান্ত আসা মাত্রই তার বড় ভাই অমর শিন্দে বলে দেয়, এবার পানি অনেক বেড়েছে, আসা মাত্রই কুয়ার মধ্যে ফেলে দিবি। সূর্যকান্ত শুধু বলে, ও আমার মেয়ে, আসুক একবার, যা করার আমি করব। সূর্যকান্ত সাজনির মা উর্মিলার কাছে জানতে চায় ছেলেপক্ষের সাথে কথা হয়েছে কিনা। উর্মিলা জানায় হয়নি, মানে সিদ্ধার্থদের সাথে। এই যে ছেলেটিকে দেখছেন তার নাম আকাশ, সাজনির ছোট ভাই। আকাশও দেখছে, তার সামনে অন্যরা তার বোনের ভিডিও দেখছে। এদিকে সিদ্ধার্থ সাজনির ভিডিও রিমুভ করতে ব্যস্ত, অন্যদিকে সাজনিরা এখন ফ্লাইটে। সাজনি বারবার সিদ্ধার্থকে কল করে যাচ্ছে, কিন্তু সিদ্ধার্থ পিক করছে না। এদিকে আবার কেপি স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠক বসেছে। কল্যাণী সোজা বলে দেয়, এই টিপের জন্য স্কুল থেকে পারমিশন দেওয়া হয়নি। অন্যরা বলে ওঠে, একটা ডিসিশন আজ নিতেই হবে। কল্যাণী বলে, ও অনেক ভালো টিচার। তারপরও কমিটির কথায় কল্যাণী 3 জন টিচারকে স্কুল থেকে ডিসমিস করে দেয়। দেশে ফেরা মাত্রই এয়ারপোর্টে নেমে শ্রদ্ধারা জানতে পারে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এদিকে সাজনি তার বাবাকে কল করবে সেই সাহসটাও সে পাচ্ছে না। সেজন্য শ্রদ্ধার হাজব্যান্ড অখিল সাজনিকেও তার সাথে তাদের বাড়িতে নিয়ে যায়। শ্রদ্ধা শুধু টিচারই ছিল না, সেই স্টুডেন্ট কাউন্সিলর, আবার একজন মানবাধিকার কর্মীও। শ্রদ্ধা মানতে পারছে না এটা এমন কি, টিচারও তো মানুষ তাই না? নিজের মতো করে সে কি নিজের জীবন উপভোগ করতে পারবে না? সাজনি দেখে সে এখন পত্রিকার হেডলাইন হয়ে গেছে। সাজনি আস্তে আস্তে বারান্দায় চলে যায়। এরপর যখনই সে জাম্প করার প্রস্তুতি নিচ্ছিল তখনই শ্রদ্ধা এসে সাজনিকে ধরে ফেলে। সাজনি শ্রদ্ধাকে বলে, বাবাকে কল করতে পারবো না, সিদ্ধার্থ ফোন পিক করছে না, এখন আমি কি করব? শ্রদ্ধা শুধু বলে, তোমার এখন বাড়িতে যাওয়া উচিত, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি বাড়িতে যাও, সব ঠিক হয়ে যাবে। এরপর সাজনি পুনের তার ভাড়া বাসায় ফিরে আসে। বাসায় ফিরে সাজনি সোশ্যাল মিডিয়াতে ঢুকেই দেখে তাকে নিয়ে ট্রোল হচ্ছে, রোস্টিং ভিডিও বানাচ্ছে। সিদ্ধার্থ এখনও ফোন পিক করছে না। এখানে আমাদেরকে দেখানো হয় সিদ্ধার্থের সাথে সাজনির বিয়েটা কিভাবে ঠিক হয়েছিল। সাজনি খুবই সিম্পল একটি মেয়ে। সাজনি এবং সিদ্ধার্থের এখানে প্রথম দেখা হয়েছিল। তারা একে অন্যকে পছন্দ করার পরই পারিবারিকভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। সাজনি তখন কেপি স্কুলে চাকরি করে। সিদ্ধার্থ আবার বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানিতে খুব ভালো পদে চাকরি করত।
এখান থেকে সিন প্রেজেন্টে। সিদ্ধার্থ সাজনিকে কল ব্যাক করলে সাজনি সিদ্ধার্থকে সরি বলে বোঝানোর চেষ্টা করে। সিদ্ধার্থ বলে, তুমি সরি কেন বলবে, আমি তো লজ্জিত। সাজনি বলে, তুমি তো বলেছিলে আমার বার্থডে পার্টি করো, এনজয় করো, এজন্য আমি ডান্স করেছিলাম। সিদ্ধার্থ বলে, আমি জানতাম আমাকে ব্লেম দিবে, আমি তোমাকে এতটা মডার্ন হতে বলিনি, আর তোমার মতো মেয়ের সাথে আমি কথা বলতে চাই না বলেই সিদ্ধার্থ ফোন রেখে দেয়। সিদ্ধার্থ ফোন রাখার পর সাজনি বসে বসে বেশ কিছুক্ষণ কান্না করে। এরপর কিছু একটা ভেবে তার সেলফোনটি নিয়ে বেরিয়ে যায়। এরপরের সিন স্কুলে। শ্রদ্ধা কল্যাণীর সাথে দেখা করতে এসেছে। এখানে শ্রদ্ধা এবং কল্যাণীর মধ্যে যে কথা হয় সেগুলো আমি একটু নিজের ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিই। শ্রদ্ধা এবং কল্যাণীর মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো না, কারণ শ্রদ্ধা কল্যাণীর সব অর্ডার মানতে চায় না। এদিকে আবার রোবোটিক চ্যাম্পিয়নশিপের জন্য যে টিমটির ইনভাইটেশন এসেছিল তার মধ্যে সাজনির নাম ছিল, কিন্তু কল্যাণী চেয়েছিল সাজনিকে সেখান থেকে বাদ দিয়ে তার নিজস্ব চামচাকে পাঠানোর জন্য। অবশ্য শ্রদ্ধা সেটা জানতে পেরে শ্রদ্ধা নিজ খরচে সাজনিকে নিয়ে গিয়েছিল। এজন্য কল্যাণী এখন সাজনির ট্রিপের বিষয়টি অস্বীকার করছে, যেটা অফিসিয়াল না, আর এই দোষটি কে দিচ্ছে, তুমি ভিডিও করেছো, তুমি তো সেটা পাবলিশ করেছো, কিন্তু শ্রদ্ধার কথা এটা ভুল ছিল, আর ও তো শুধু ডান্সই করেছে। অবশ্য কল্যাণী বলে, ও তো আর বাচ্চা মেয়ে না, ও একটা টিচার, যে টিচার তার 30 বছরের শিক্ষকতা জীবনে তার শাড়ির সেফটি পিন পর্যন্ত দেখতে দেয়নি, আর আজ ওর জন্য আমার সম্মান চলে গেছে। তবে একটি উপায় আছে, সাজনিকে বলো ক্ষমা চেয়ে একটি ভিডিও বানাতে, এরপর দেখা যাবে। কিন্তু এর কথা, সাজনি কেন ক্ষমা চাইবে, ও তো কোনো অন্যায় করেনি, আর আমি সাজনিকে ভিডিও বানাতে দিবও না। এর মধ্যে একজন শ্রদ্ধাকে কল করে জানায়, ম্যাডাম সাজনির পোস্ট দেখেছেন, ও সুসাইড করেছে। শোনা মাত্রই শ্রদ্ধা দ্রুত বেরিয়ে যায়। সাজনি তার সোশ্যাল মিডিয়াতে লিখেছে, আমি আর প্রেশার নিতে পারছি না, সব শেষ হয়ে গেছে, আমি যা হতে চেয়েছিলাম আমি আর হতে পারবো না, আর এর জন্য দায়ী আমার বাবা এবং আমার ফিয়ান্সে। আমার ভুলটা এত বড় ছিল না, কিন্তু ওনারা আমাকে অনেক বড় সাজা দিয়েছে। এদিকে নোটের মধ্যে সিদ্ধার্থের নামও থাকায় সিদ্ধার্থ খুব চিন্তায় পড়ে গেছে। সাজনির ঘটনাটি মহিলা বিষয়ক এনজিওগুলোর নজর কেড়ে নেয়, তাই তারা পুলিশের সাহায্য নেয়, কারণ সাজনি এখন নিখোঁজ। পুলিশের পক্ষ থেকে ক্রাইম ব্রাঞ্চের মহিলা বিষয়ক অফিসার বেলাকে সাজনি মিসিং কেসের দায়িত্ব দেওয়া হয়, তার সাথে ইন্সপেক্টর রামকেও অ্যাসাইন করা হয়। বেলা আবার মহিলা বিষয়ক কেসে খুবই পারদর্শী। বেলা ধারণা করে হয়তো আত্মহননের চেষ্টা হতে পারে, আবার এটাও হতে পারে যে আত্মহননের জন্য কেউ হয়তোবা তাকে প্ররোচিত করেছে। তবে সাজনিকে পাওয়া গেলেই সেটা জানা যাবে। এজন্য আগে সাজনিকে খুঁজে বের করতে হবে, কারণ এটা শিওর না সাজনি আদৌ বেঁচে আছে কিনা। এই জন্য মিসিং হিসেবে ধরেই তদন্ত শুরু হয়। বেলা প্রথমেই সাজনির বাবার সাথে মানে সূর্যকান্তের সাথে দেখা করতে চায়। সূর্যকান্ত এখন তার শোয়ের জন্য পুনেতে অবস্থান করছে। বেলা ইন্সপেক্টর রামকে নিয়ে সেই থিয়েটারে যায় যেখানে সূর্যকান্তের শো চলছিল। তারা দুজনে প্রথমে শো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এরপর শো শেষে বেলা সূর্যকান্তের কাছে জানতে চায় সাজনি কোথায় গেল। সূর্যকান্ত বলে, আমি কি করে জানবো, সেটা তো আপনার কাছে খুঁজে বের করা, আমাকে কেন জিজ্ঞেস করছেন। বেলা বলে, কারণ নোটে আপনার নাম আছে। সূর্যকান্ত বলে, দেখুন, তার কাছে জানতে চান যে ভিডিও বানিয়েছিল, আর তার কাছে জানতে চান যে স্কুল থেকে তো ওকে বের করে দিয়েছে। মোট কথা সূর্যকান্ত বেলার কথায় খুব একটা গুরুত্বই দিচ্ছিল না, আর তার যে মেয়ে নিখোঁজ হয়েছে তার চেহারার মধ্যে বা তার কথাবার্তায় তার ছিটে ফোটাও বোঝা যাচ্ছে না। এজন্য বেলা সূর্যকান্তের কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সূর্যকান্তের অ্যাকাউন্টের জানতে চায়, পাশের অনাথ আশ্রমের ডোনেশন নিতে এসেছে, কত দিব। সূর্যকান্ত বলে দেয়, পুরোটাই দাও, আগামী 70 টাকাও দিয়ে দাও, এটাই প্রায়শ্চিত্ত। সূর্যকান্তের বাড়ি থেকে বেলা সোজা তার বাসায় চলে আসে। এখানে আমরা দেখতে পাই বেলা একাই বসবাস করে, তবে একা বলে ভুল হবে, বাসায় তার 3টি কুকুরও আছে। পরবর্তী দিন সকাল হতেই বেলা কল্যাণীর কাছে গিয়ে জানতে চায় যে ইনভাইটেশন লেটারে সাজনির নাম থাকতেও ওকে কেন সিঙ্গাপুর পাঠাননি। কল্যাণী বলে, এটা ইন্টারনাল পলিসি, মানে রাজনীতি আর কি। অন্যদিকে ইন্সপেক্টর রাম গিয়ে স্কুলের কম্পিউটার অপারেটর মিলিন্দের সাথে কথা বলছে, আর অন্য টিম তল্লাশি চালাচ্ছে। বেলা কল্যাণীর সাথে কথা শেষে স্কুলের সকল সিসিটিভি ফুটেজের কপি চেয়ে চলে যায়। এরপর তারা অফিসে ফিরে সাজনির সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি চেক করে, যেখানে দেখা যায় সাজনি মাঝে মধ্যেই রিল বানাতো, এবং তার মনে যখন যা আসতো সে রিলের মাধ্যমে সবার মধ্যে সেটা প্রকাশ করার চেষ্টা করত। এরপর বেলারা সাজনির ভাড়া বাসায় যায় এবং সেখান থেকে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। বেলা সাজনির রুমমেট ছবির কাছেও জানতে চায় যে সাজনির সাথে সিদ্ধার্থের সম্পর্কটা কেমন ছিল, আর তাদের মধ্যে কখনো ঝগড়া হতো কিনা। ছবি জানায় মাঝে মধ্যে হতো। এর মধ্যে ছবির ফোনে সিদ্ধার্থের কল আসে। বেলা রিসিভ করে পুলিশ পরিচয় দিতেই সিদ্ধার্থ বলে দেয়, আমার লয়ারের সাথে কথা বলুন। কিন্তু বেলা বলে, দেখো ভাই, নোটে তোমার নাম আছে, সাজনি এখন নিখোঁজ, আবার মরেও যেতে পারে। ও তোমাকে এত ভয় পায়, তোমার ভয়ে মরতেও পারে। সিদ্ধার্থ সাথে সাথে কল কেটে দেয়। এরপর ওয়াশরুমে গিয়ে
তার সিম কার্ডটি নষ্ট করে ফেলে দেয়। এদিকে সিদ্ধার্থের ফোন বন্ধ দেখে রাম বলছিল সিদ্ধার্থকে তুলে আনি। এটা ক্লিয়ারলি ধারা 306, মানে আত্মহননের প্ররোচনা। কিন্তু বেলা বলে যতক্ষণ সাজনিকে পাওয়া না যায় এভাবে আমরা কাউকে তুলে আনতে পারি না। আর মেয়েটা শুধু মিসিং, ওকে মৃত বানিও না। সিন চলে যায় রাতে। সূর্যকান্ত এবং অমর ডিনার করছিল। পাশে থেকে আকাশ তাদের উদ্দেশ্য করে বলছে, একমাত্র আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, আর আপনাদের মধ্যে কোনো চিন্তাই নেই। মনে হচ্ছে না এই বাড়িতে কোনো মেয়ে নিখোঁজ হয়েছে। মূলত আকাশকে তারা দুই ভাইয়ের কেউই গুরুত্ব দেয় না, মানে মূল্যই দেয় না। এই জন্য আকাশ এক সময় রাগ করে বের হয়ে চলে যায়। এদিকে খবর আসে যে স্পন্সররা সূর্যকান্তের শোগুলো অ্যারেঞ্জ করেছিল তারা সবগুলো শো বাতিল করে দিয়েছে। সূর্যকান্ত খাওয়া শেষে বারান্দায় গিয়ে দাঁড়ায় এবং সাজনির জন্মদিনের কথা ভাবতে থাকে। এখান থেকে সিন চলে যায় সাজনির জন্মদিনে। সাজনির জন্মদিনের পার্টি চলছিল। সিদ্ধার্থ এসেছে। মূলত সিদ্ধার্থ নিজেকে অনেক স্মার্ট মনে করে এবং মডার্ন মনে করে, এবং সেও সাজনিকে সবসময় তার মতো মডার্ন হতে বলে। এখানে সূর্যকান্ত, অমর এবং অন্যদের কথায় আমরা এটা বুঝতে পারি ছোট থেকে সাজনিকেই তারা খুব ভালোবাসে এবং পছন্দ করে। কিন্তু আকাশকে তারা তেমনটা গুরুত্ব দেয় না, সবসময় অপদস্থ করে। অবশ্য এই বিষয়টি আকাশও খুব ভালোই বুঝতে পারে। এখান থেকে সিন আবার প্রেজেন্টে। বেলা আকাশের সারাদিনের কর্মকাণ্ডের উপর নজর রাখতে দুজন কনস্টেবল নিয়োগ করে। রাম জানায় সাজনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড সব কিছু দেখা হচ্ছে, কোথাও কোনো ট্রানজ্যাকশন হয়নি। এর মধ্যেই সাইবার সেল থেকে কল করে জানানো হয় সাজনির ফোন বেঙ্গালুরুতে, মানে সিদ্ধার্থের অফিসের লোকেশনে চালু হয়েছে। এই জন্য সিদ্ধার্থকে ধরতে বেঙ্গালুরুতে একটি টিম পাঠানো হয়। অন্যদিকে আকাশকে দেখা যায় থিয়েটারে বসে বন্ধুদের সাথে মদ পান করছে আর বলছে, সাজনির জায়গায় আমি থাকলে না আমার পরিবার আমাকে খুঁজত না। আমার বার্থডেতে আমি পৌঁছতেই এরপর তারা জানে যে আজ আমার বার্থডে। কেমন বাবা মা? একজন বলে, সবাই হয়তো অনেক দুশ্চিন্তায় আছে রে। আকাশ বলে, কিসের টেনশন? ওদের মেয়ের টেনশন নেই, ওদের শুধু নামের টেনশন। দিদিকে এখন পেলেও প্রবলেম, না পেলে আরও প্রবলেম, কারণ জবাব দিতে হবে তো। আমার বাবা ছিল ডাকু, ভুলে এসে নাট্যকার হয়ে গেছে। আমার বাবার চাচা যে লোক। এখানে আমরা আরও একটি ব্যাপারে জানতে পারি যে ওই বাড়িতে রানু নামে একটি মেয়ে ছিল, 15 বছর যাবৎ সে নিখোঁজ। আকাশ সেখানে যা যা বলছে ওই দুই কনস্টেবল সব কিছু শুনে বেলাকে বলে দেয়, এবং বেলা পরদিনই সূর্যকান্ত এবং উর্মিলাকে ডেকে রানুর কথা জানতে চায় যে 15 বছর আগে ও কি গায়েব হয়েছিল না গায়েব করে দিয়েছিলেন। সূর্যকান্ত বলে, আপনি সাজনির কথা বলুন, রানুকে কেন টানছেন? বেলা বলে, কারণ আমি আপনার সব বুঝি। আপনার এসব নাটক করা, লোক দেখানো, দান করা, আর হ্যাঁ, আপনার মেয়ে বেঙ্গালুরুতে ফোন অন করে বসে আছে। শোনা মাত্র সূর্যকান্ত রামকে বলে, তাহলে আমার জামাইকে কল করুন। বেলা আবার বলেওছে সেও তো ফোন বন্ধ করে রেখেছে। শুনে উর্মিলা কাঁদতে থাকে। বেলা বলে, যাক, 4 দিন অন্তত একজনের চোখে জল এলো, এবার রিয়েল লাগছে। সূর্যকান্ত বলে, দেখুন ম্যাডাম, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা এখানে আর 2 দিন আছি। আমাদের মেয়েকে খুঁজে বের করে আনুন, আমরা ওকে নিয়েই বাড়িতে ফিরব। কিন্তু বেলা বলে, থেকে যান, কারণ 2 দিনের মাঝে সাজনিকে না পেলে আমি আপনাকে জেলে পাঠাবো। অন্যদিকে আবার পুলিশ পৌঁছানোর পূর্বেই সিদ্ধার্থ তার অফিস থেকে পালিয়ে যায়। সিদ্ধার্থ তার কার নিয়ে রাতের আধারে বেঙ্গালুরু থেকে বেরিয়ে পড়ে। পরবর্তী দিন সকাল হতেই দেখা যায় সাজনির ফেসবুকে একটি ফটো আপলোড হয়েছে, যার লোকেশন সিলভামেশ্বর। সাথে সাথে বেলার টিম নিয়ে সেখানে চলে যায়। সেখানে সিসিটিভি চেক করে এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে একটি মেয়ের ব্যাক সাইড দেখে রাম বলে, ম্যাম, এটি সাজনি, কারণ সাজনি 6 মাসে একবার এখানে আসতো। আর ডেসক্রিপশন দেখে সাজনি মনে হচ্ছে। কিন্তু বেলা বলে, সাজনি বাহাতি, ও ডান হাতে প্রসাদ কেন নেবে? রাম বলে, ম্যাডাম, আমাদের দেশে সবাই ডান হাতে প্রসাদ নেয়। কিন্তু বেলার কথা, সাজনির জুভেনাইল ডায়াবেটিস ছিল, মিষ্টি নেয়ার কোনো প্রশ্নই আসে না, তার মানে এটা সাজনি না। এদিকে সিদ্ধার্থকে দেখা যায় বেঙ্গালুরু থেকে পুনে চলে এসেছে। আবার সাজনিকে এখনও পাওয়া যায়নি বলে শ্রদ্ধা এবং অন্যান্য মহিলা বিষয়ক সংস্থা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে ফেলেছে। তারা সাজনিকে দেখতে চায়। তাদের কথা, সাজনি একটু ডান্স করেছে, নিজের ইচ্ছায় কি মেয়েরা ডান্সও করতে পারবে না? ডান্স করাও কি অপরাধ? এদিকে সূর্যকান্তের দেখা যায় তারা একজন ক্রিমিনাল লয়ারের কাছে গিয়েছে, কারণ কেস থেকে বাঁচতে হবে। লয়ার সব কিছু শুনে সূর্যকান্তের কাছে 5টি প্রশ্নের উত্তর জানতে চায়। প্রথম প্রশ্ন করে, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন? সূর্যকান্ত বলে, এটা কেমন প্রশ্ন, অবশ্যই বাসি। দ্বিতীয় প্রশ্ন করে, কখন ওর গায়ে হাত তুলেছেন? সূর্যকান্ত বলে, কোনো বাবা না ওঠায়। তৃতীয় প্রশ্ন, কখনো ভয় দেখিয়েছেন? সূর্যকান্ত বলে, ওর ভালোর জন্য। চতুর্থ প্রশ্ন করে, ও এখন কোথায় জানেন? সূর্যকান্ত না বলে। লয়ার পঞ্চম প্রশ্ন করে যে, ও যদি এখন ফিরে আসে আপনি ওর সাথে কি করবেন? জবাবে অমর বলে ওঠে, তার জবাব আমার কাছে রেডি আছে, আমি দিচ্ছি। অমরের কথা শুনে লয়ার শুধু বলে দেয়, আপনাকে আগে কেস থেকে নয়, আপনার ভাইয়ের থেকে বাঁচতে হবে। অন্যদিকে সিদ্ধার্থ লুকিয়ে ছবির সাথে দেখা করে।
সিদ্ধার্থ ছবির কাছে জানতে চায় যে সাজনি যাওয়ার আগে তোমাকে কিছু বলে গিয়েছে কিনা, কিন্তু ছবি বলে না, ও পাগলামি করে জানতাম কিন্তু এতটা করবে আমি জানতাম না। আরেকটি বিষয় তোমার জানা উচিত, সাজনি যে তোমাকে কবিতা লিখে পাঠাতো না, এগুলো আমাকে দিয়ে লেখাতো, মানে এখানেও সুযোগ নেওয়ার চেষ্টা আর কি। সিদ্ধার্থ ছবিকে রিকোয়েস্ট করে যে পুলিশ তোমার কাছে কিছু জানতে চাইলে আমার সম্পর্কে ভালো ভালো বলবে। সিদ্ধার্থ বুঝতে পারছে ছবি কি চায়, তাই সিদ্ধার্থ এটি কাজে লাগানোর চেষ্টা করছিল। কিন্তু এই দৃশ্য আকাশ দেখে ফেলে, কারণ আকাশ আগে থেকেই সিদ্ধার্থের পিছে লোক লাগিয়ে রেখেছিল। আকাশ সিদ্ধার্থকে হাতে নাতে ধরে বলে, তাই তো বলি, একা এক ব্যক্তি এত কিছু কিভাবে সামাল দেয়। সিদ্ধার্থ বলে, দেখো আকাশ, তুমি তো জানো আমি সাজনিকে কতটা ভালোবাসতাম, সেই হিসেবে একটু রেসপেক্ট তো করো। আকাশ বলে, রেসপেক্ট করবই তো, কারণ দিদি ফিরে এলে দিদিকে বিয়ে করবেন তো আপনি, করবেন না? আকাশ সিদ্ধার্থকে ধমক দিয়ে চলে যায়। এখানে আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়। সেদিন সাজনিদের বাড়িতে সিদ্ধার্থ এসেছিল। সাজনি সিদ্ধার্থ এবং সূর্যকান্তের জন্য কফি বানিয়ে আনে, কিন্তু সূর্যকান্ত কফি মুখে দিয়েই ছুঁড়ে ফেলে দেয় এবং সাজনিকে সিদ্ধার্থের সামনে অনেক বকা দিতে থাকে, তার কফিতে সুগার কেন দেয়নি। সাধারণ একটি বিষয় নিয়েও সূর্যকান্ত সিদ্ধার্থকে বলে বিয়ের পর ঘরের সব কাজ ওকে দিয়ে করাবে, কোনো কাজই ঠিকমতো করতে পারে না। এতে স্পষ্টই বোঝা যায় সূর্যকান্ত ছোটোখাটো বিষয় নিয়েও সাজনির সাথে কেমন আচরণ করত, আর সিদ্ধার্থ বিষয়টি খুব ভালোই বুঝতে পারে। সিন এখান থেকে প্রেজেন্টে। সিদ্ধার্থ সূর্যকান্তের সাথে হোটেলে দেখা করতে এসেছে। সূর্যকান্ত সিদ্ধার্থকে বলে, দেখো না, ওর নাম সাজনি রেখেছিলাম যাতে আমার নাম উজ্জ্বল করতে পারে, আর আজ আমাকে কোথায় নামালো। সিদ্ধার্থ বলে, আমিও ওর জন্য কত কি না করেছি, আর আমার নামও লিখে দিল। অমর বলে ওঠে, পুলিশ বলছে তোমার অফিসের লোকেশনে সাজনির ফোন অন হয়েছিল, সাজনি তোমার সাথে দেখা করেছে। সিদ্ধার্থ তখন উত্তেজিত হয়ে বলে, পুলিশ বলেছে তাই তো, ওরা এটাও বলেনি যে আমি সাজনিকে গায়েব করেছি? সম্মান বাঁচাতে আপনারা যোকে মারতে চেয়েছিলেন তার কি? সূর্যকান্ত তখন সিদ্ধার্থকে শান্ত করায় এবং তাদের বিয়ের একটি কার্ড দেখায় এবং বলে, সব কিছু ঠিক থাকলে বাকিগুলো আমি তোমার বাড়িতে দিয়ে আসবো। উপরের কথা শেষ করে সিদ্ধার্থ হোটেলের রিসিপশনে আসে সূর্যকান্তের হোটেলের বিল দেওয়ার জন্য। সিদ্ধার্থ রিসিপশনিস্টকে বলে, ওনারা 18 তারিখে চেক ইন করেছে, কিন্তু রিসিপশনিস্ট বলে, না স্যার, ওনারা তো 17 তারিখ বিকেলে চেক ইন করেছে, মানে যে রাতে সাজনি গায়েব হয়েছিল, অথচ তারা সিদ্ধার্থকে বলেছে তারা 18 তারিখ এসেছে। এখানে কথায় একটা গণ্ডগোল আছে। সিন চলে যায় পরবর্তী দিন। সাজনিকে না পাওয়া যায়। সাজনি নিখোঁজ থাকায় সাজনিকে স্মরণ করে শ্রদ্ধা একটি সভার আয়োজন করেছে এবং এখানে এসে সবাইকে আহ্বান জানাচ্ছে সবাই যেন সাজনিকে খোঁজার জন্য চেষ্টা করে। অন্যদিকে কেপি স্কুল থেকেও সাজনির স্মরণে স্টুডেন্ট এবং টিচাররা সভা করছিল। সিদ্ধার্থকেও দেখা যায় এতদিন লুকিয়ে থাকলেও শ্রদ্ধাদের সভা করছে সেখানে গিয়েছে। এর মধ্যেই একটি ফিল্মের শুটিং চলাকালীন অবস্থায় সেখানকার ক্রুরা একটি জলাশয়ের মধ্যে সাজনির আইডি কার্ডটি পায়, তার সাথে সিদ্ধার্থের অফিসের ভিজিটর কার্ড। এমনকি ভিজিটর কার্ডের পিছে লেখা রয়েছে, আই ক্যান্ট ওয়েট, ইটস টু লেট। আইডি কার্ডগুলো পাওয়া মাত্রই স্থানীয় থানার পুলিশ সেগুলো ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়ে দেয় এবং বেলা সেগুলো পাওয়া মাত্রই সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করে ধরে আনে। সিদ্ধার্থ কার্ড দেখে বলে, এটা আমার কোম্পানির ঠিকই, কিন্তু ও আমার সাথে দেখা করতে আসেনি। বেলা বলে, তুই 3 দিন যাবৎ ফোন বন্ধ রেখেছিস কেন? তুই এমন মেয়েকে চয়েস করেছিস যাকে তুই নাচাতে পারবি, এরপর তুই টর্চার করেছিস, অ্যাবিউজ করেছিস। ও যে নোট লিখেছে সেখানে তোর নাম লিখে গেছে, আবার তোর অফিসের সামনেই ওর ফোন অন হয়েছে। এরপর আবার বেঙ্গালুরু থেকে তুইও মিসিং। বেলা বলে, আমরা তো চ্যাট হিস্টোরি বের করেছি, প্রথমে কথাবার্তা, তারপর উপকার, এরপর টর্চার। তুই যে কতটা জঘন্য মানসিকতার সব তথ্য আমাদের কাছে আছে। তুই তো ওকে 3 বার আনপ্রোটেক্টেড সেক্স করতে বাধ্য করেছিস। তোর লাস্ট মেসেজেও দেখা যাচ্ছে তুই সাজনিকে লিখেছিলি, আমি চাই তুমি গায়েব হয়ে যাও। এ পর্যন্ত তোর বিরুদ্ধে যা প্রমাণ আমরা পেয়েছি তাতে সাজনিকে আত্মহননের পরিচিত করার জন্য এই কেসে তোর 10 বছরের জেল হবে। তখনই সিদ্ধার্থের বন্ধু ললিত আসে। ললিত মূলত একজন লয়ার। ললিত বেলাকে বলে, দেখুন ম্যাডাম, সাজনি কি মারা গেছে? আপনারা কি ওর বডি পেয়েছেন? পাননি তো? যখন সাজনি গায়েব হয়েছিল আমার ক্লায়েন্ট সেখানে ছিল না। ললিতের কথা, যদি এগুলো না হয়ে থাকে তবে আপনি কিছুতেই সিদ্ধার্থকে আটকে রাখতে পারেন না। এজন্য বেলা বাধ্য হয়ে সিদ্ধার্থকে ছেড়ে দেয়। ক্রাইম ব্রাঞ্চ থেকে ফিরে ললিত সিদ্ধার্থকে অনুরোধ করে, আপাতত যতদিন সাজনিকে পাওয়া না যাচ্ছে যা কিছু করো সাবধানে করো। আর এমন বাজে মেসেজ কেউ কাউকে পাঠায়? সিদ্ধার্থ বলে, গার্লফ্রেন্ডকে সবাই পাঠায়, কিন্তু ললিত বলে, সবাই না, তুমি। এদিকে রাতে বাড়ি ফিরে বেলা স্বপ্ন দেখছে সাজনি একটি বাঁধের উপর দাঁড়িয়ে আছে। এই সেই বাঁধ যে বাঁধের পানিতেই মূলত সাজনির আইডি কার্ড পাওয়া গিয়েছিল। বেলা দেখছে সাজনি হঠাৎ করে ঝাঁপ দিয়েছে। এরপর সকাল হতেই বেলা রামকে নিয়ে ওই বাঁধে যায়। বেলা রামকে বলে, বাবা এবং ফিয়ান্সের ভয়ে নোট লিখে এখানে এসে হয়তো অপেক্ষা করতে পারে,
যে কেউ হয়তো কল করবে এবং বোঝাবে, কিন্তু কার কল না পেয়ে হয়তো ঝাঁপ দিয়েছে। আবার এটা নাও হতে পারে। বাসায় ফিনাইল ছিল, ছুরি ছিল, পাশে মেডিকেল স্টোর, 3টি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এত কিছু ফেলে রেডি হয়ে নোট লিখে এখানে এসে জাম করার তো কোনো মানেই হয় না। বেলার তখন সূর্যকান্তকে সন্দেহ হচ্ছে, তাই সূর্যকান্তের সম্পর্কে তথ্য জোগাড় করে। এরপর বেলা এবং রাম সূর্যকান্তের কাছে গিয়ে সাজনির মা উর্মিলাকে জিজ্ঞাসাবাদ করে। বেলা বলে, সাজনি যেদিন নিখোঁজ হলো, মানে 17 তারিখ, আপনার সেদিন এখানে ছিলেন। আপনাদের কার সাজনির বাসার আশেপাশে দেখা গেছে। আবার যেদিন বাদের পাশে আইডি কার্ড পাওয়া গেল, সেদিনও কার সেখানে দেখা গেছে। কিভাবে আর এগুলো আপনারা গোপন কেন করেছেন? জবাবে উর্মিলা বলে, সাজনির বাসার পাশে আমার এক বোন থাকে। 17 তারিখ হোটেল থেকে ওর কাছে গিয়েছিলাম। এরপর সাজনির বাসায় গিয়ে দেখলাম সাজনি বাসায় নেই, ফোনও বন্ধ, তাই ফিরে এসেছিলাম। বেলা শুধু বলে, আজব মা আপনি। যে রাতে আপনার মেয়ে নিখোঁজ হলো, আপনি 4 কিলোমিটার দূরে হোটেলের মধ্যে আরামে ঘুমাচ্ছেন, মেয়েকে বাঁচাতে একবারও গেলেন না। সূর্যকান্ত বুঝতে পেরেছে পুলিশ তাকে সন্দেহ করছে, তাই পুলিশ যেহেতু সিদ্ধার্থ এবং সূর্যকান্ত দুজনকেই সন্দেহ করছে, এজন্য সিদ্ধার্থ এবং সূর্যকান্ত যার যার লয়ার নিয়ে একটি মীমাংসায় বসে। কারণ একজনকে বাঁচাতে এখন অন্যজনকে দোষী বানাতেই হবে। সূর্যকান্তের লয়ার বলে, সিদ্ধার্থ সাজনিকে টর্চার করেছে, ওর চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। এরপর সাজনি নিখোঁজ হওয়া থেকে শুরু করে একমাত্র সিদ্ধার্থই পালিয়ে বেড়াচ্ছে। আমার কাছে এমন অনেক তথ্য আছে যা দিয়ে ওকে জেলে পাঠাতে পারবো। কিন্তু ললিত বলে, এমন তথ্য আমার কাছেও আছে, সম্মান বাঁচাতে মেয়েকেই ওনারা মারতে পারেন। সূর্যকান্তের লয়ার বলে, ও তো যৌতুক হিসেবে 80 লাখ টাকাও নিয়েছিল, যা দিয়ে ফ্ল্যাট কিনেছে। সিদ্ধার্থ বলে, ওটা তো বাবা সাজনির জন্য দিয়েছিল, আমি তো আর চেয়ে নিইনি। এরপর সূর্যকান্তের লয়ার সিদ্ধার্থকে বলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নিতে, সাথে এটাও ডিক্লারেশন দিতে বলে যে সূর্যকান্তের এখানে কোনো সম্পৃক্ততাই নেই। একতরফা সিদ্ধার্থকে দোষ দেওয়া হচ্ছিল, এজন্য সিদ্ধার্থ উত্তেজিত হয়ে বলে ওঠে, 15 বছর আগে ওই বাড়িতে আরেকটি মেয়ে নিখোঁজ হয়েছিল, এখন এরাই হয়তো বা এই মেয়েকেও নিখোঁজ করেছে। আর সূর্যকান্তের কথা বলে যে আমার কাছে প্রমাণ আছে বাবা 17 তারিখে পুনে এসেছিল, সে এটা গোপন কেন করলো। সিদ্ধার্থ সূর্যকান্তের কাছে জানতে চায়, বাবা সত্যি করে বলুন, সাজনির কি হয়েছে। অন্যদিকে পুলিশ ওই বাঁধের আশেপাশের জলাশয়ের মধ্যে তল্লাশি করে সাজনির পায়ের জুতা পায়। তবে শিওর হওয়ার জন্য আপাতত ওই সুজোড়া ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। এদিকে এতদিন হয়ে গেল, সাজনির কোনো খোঁজ নেই। এজন্য শ্রদ্ধারাও সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় তুলে ফেলেছে। এজন্য বেলা শ্রদ্ধার সাথে দেখা করে এবং শ্রদ্ধাকে বলে, আপনি সাজনিকে নিজ খরচে টিপে নিয়েছিলেন, আপনি ভিডিও পোস্ট করেছিলেন, এখন আবার আপনি ওকে খুঁজতে তোলপাড় করছেন। অনেক প্রশ্ন কিন্তু সামনে আসছে, আমাদের চোখে আপনিও কিন্তু একজন সাসপেক্ট। আবার এদিকে ছবিকে দেখা যায় তার বয়ফ্রেন্ড মানবের সাথে দেখা করতে এসেছে। ওই রাতে সাজনিকে একা বাসায় রেখে আসার কারণে এবং সিদ্ধার্থের সাথে লাইব্রেরির ঘটনার জন্য মানব ছবির সাথে ব্রেকআপ করে। আর এদিকে জলাশয়ে পাওয়া ওই সুর ফরেন্সিক টেস্ট করা হয়েছে। ডক্টর বেলাকে জানায় সুর নিচের পাশে পানি, শৈবাল, কাদা, প্লাস্টিক এবং সিমেন্টস পাওয়া গেছে, আর ভিতরের পাশে ডেড স্কিন সেল, ব্লাড স্পট আর ফিঙ্গার নেইলের একটি টুকরা। মনে হচ্ছে খুব উপর থেকে পড়ে যায় ফিঙ্গার ভেঙেছে। কিন্তু বেলার কথা, পানিতে পড়লে এত জোরে আঘাত পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ফরেন্সিক ল্যাব থেকে বেলা রামকে নিয়ে কেপি স্কুলে যায়। রাম যায় মিলিন্দের থেকে হার্ড ডিস্ক আনতে। আর এতক্ষণে বেলা প্রিন্সিপালের সাথে কথা বলছে। কল্যাণী বেলাকে বলে, আসলে স্কুলের সম্মান তো আর টিচারের জীবনের থেকে বড় নয়, আর এমনিতেই সাজনি অনেক ভালো মেয়ে ছিল, শি ওয়াজ এ ব্রিলিয়ান্ট টিচার। হার্ড ডিস্ক নেওয়া হয়ে গেলে বেলারা চলে যায়। আর বেলারা চলে যেতে কল্যাণী মিলিন্দির কাছে জানতে চায়, সব দিয়েছ তো? আমি কথা দিচ্ছি আগামী সপ্তাহে তোমার চাকরি পার্মানেন্ট হয়ে যাবে। এদিকে আবার সূর্যকান্ত আকাশকে নিয়ে সিদ্ধার্থের বাবা মার সাথে দেখা করতে এসেছে। সূর্যকান্ত মূলত সিদ্ধার্থকে সন্দেহ করছে, এই জন্য সূর্যকান্ত সিদ্ধার্থের বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। আর টয়লেটে যাওয়ার নাম করে আকাশ সিদ্ধার্থের ঘরে গিয়ে তল্লাশি করতে থাকে। আকাশ ঘর তল্লাশি করে সেখানে একটি পেনড্রাইভ পেন নিয়ে নেয়। এরপর বাপ বেটা বেরিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থ এসে পড়ে। তবে সিদ্ধার্থই একমাত্র বুঝতে পারছে সূর্যকান্ত আর আকাশ কেন এখানে এসেছে। সিদ্ধার্থ আসার পরই সূর্যকান্তটা চলে যায়। আর সেখান থেকে ফিরেই আকাশ ওই পেনড্রাইভটি ওপেন করতে দেখে এখানে সাজনির একটি প্রাইভেট ভিডিও। মানে সিদ্ধার্থ মাঝে মধ্যে সাজনিকে তার ফ্ল্যাটে নিয়ে যেত এবং তার সাথে ফিজিক্যাল করে ভিডিও বানাতো। যদিও সাজনি ভিডিও বানানো পছন্দ করতো না, তারপরও সিদ্ধার্থ তাকে বাধ্য করত। এদিকে রাতে সূর্যকান্ত এসেছিল, আবার পত্রিকার হেডলাইনেও এসেছে ফিয়ান্সে কি তাহলে সাজনিকে খুন করলো। এই জন্য সিদ্ধার্থ ললিতের সাথে দেখা করে। ললিত সিদ্ধার্থকে বলে, তুই যা করেছিস তাতে তোর প্রতি সবার নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, তোকে আগে সবার আস্থা অর্জন করতে হবে, নিজের ইমেজ ঠিক করতে হবে। এই জন্য এমন একজন দরকার যে তোর সম্পর্কে ভালো বলবে। এই জন্য সিদ্ধার্থ ছবিকে কল করে
কিন্তু ছবিও বলে, তুই কি করেছিস আকাশ আমাকে ভিডিও দেখিয়েছে, তুই আর কোনোদিন আমাকে কল করবি না। একমাত্র উপায় ছিল ছবি, সেটাও মিস হয়ে যাওয়ায় কোনো উপায় না দেখে ললিতের বুদ্ধিতে সিদ্ধার্থ একটি টিভি নিউজ চ্যানেলের ইন্টারভিউ দেয়, যেখানে সিদ্ধার্থ সাজনির নিখোঁজের ব্যাপারে বলে যে হয়তো ওর লজ্জায় এটা করেছে, কারণ ওর পরিবার থেকে কোনো সাপোর্টই পায়নি, একমাত্র আমি তোকে সাপোর্ট দিয়েছি, আর ওই পরিবার মেয়েদের জন্য সেফ না। সিদ্ধার্থ নাটক করে সাজনিকে উদ্দেশ্য করে বলে, সাজনি তুমি যেখানেই থাকো ফিরে আসো, এসে দেখো মানুষ আমাকে কি অপবাদ দিচ্ছে, এসে সত্যিটা জানাও। তবে রিপোর্টার ইন্টারভিউ শেষে বলে যায়, তুই যদি আমার ক্লাসমেট না হতি না, তোর কথাগুলো আমি সত্যি বলে মনে করে নিতাম। মানে সিদ্ধার্থের স্বভাবের কথা সবাই জানে। এই ইন্টারভিউটি সূর্যকণ্ঠা দেখার পর তারা এটি মেনে নিতে পারে না, কারণ সিদ্ধার্থ একতরফা তাদেরকে ব্লেম দিয়েছে। এই জন্য রাগের মাথায় আকাশ তার বন্ধুদের নিয়ে সিদ্ধার্থকে মারতে তাড়া করে। সিদ্ধার্থ বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে সিদ্ধার্থকে ধরতে গিয়ে আকাশ বাইকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। অবশ্য সিদ্ধার্থী এসে আকাশকে তুলে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে সূর্যকান্ত শোয়ের জন্য রেডি হচ্ছিল। উর্মিলা সূর্যকান্তকে বলে, আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। সূর্যকান্ত বলে, কোথায় যাবে? আমাকে ছেড়ে কোথায় যাবে? উর্মিলা বলে, আপনি আপনার মেয়ের কথা ভেবেছেন? এটা করলে বাবা কি বলবে, ওটা করলে বাবা কি ভাববে? ও তো আপনাকে নিয়ে ভাবতেই ভয় পেত, আপনাকে একটা কল করার সাহসও করতে পারেনি। সূর্যকান্ত বলে, পরিবারের কথা ভাবলে এমনটা করতো না। উর্মিলা জবাব দেয়, আপনি কি কখনো ভেবেছেন? সূর্যকান্ত বলে, শুকুর করো, তোমাকে ছেড়ে দেইনি, তোমাকে সাথে রেখেছি। উর্মিলা হেসে বলে, কারণ আপনি নিজের সাথে এক মুহূর্তও থাকতে পারবেন না। আফসোস, এটা বুঝতে আপনার মেয়েকেও নিখোঁজ হতে হলো। সূর্যকান্ত কোন জবাব দিতে পারে না। উর্মিলাও বেরিয়ে যায়। এরপর সূর্যকান্ত স্টেজে উঠে নির্বাক তাকিয়ে আছে। সে কি করবে কিছুই যেন সে বুঝতে পারছে না। সূর্যকান্ত তখন মনে মনে বলছে, সারাটা জীবন আমি শক্ত হওয়ার নাটক করেছি, কিন্তু আমার নাটকের পর্দায় আর পড়ল না। এদিকে বেলাকে দেখা যায় সাজনির কেসের সব এভিডেন্স পর্যালোচনা করছে। বেলা এখানে একটি পয়েন্ট পেয়ে অন্যদেরকেও দেখায় যে সিদ্ধার্থের অফিসের কার্ডের পিছনে যে লেখাটা রয়েছে সেটি সাজনির হ্যান্ডরাইটিংয়ের সাথে ম্যাচ করছে না। এমনকি সাজনি মিসিং হওয়ার পর ফেসবুকে যে পোস্টগুলো দিয়েছে সেখানে প্রতিটি পোস্টেই ডট ডট আছে, অথচ সাজনির পূর্বের কোনো পোস্টের মধ্যে এমন ডট ডট নেই, শুধু নতুন পোস্টেই আছে। রাম বলে, ম্যাডাম তাহলে স্কুলে আরেকবার তল্লাশি করি। এর জন্য রাম একটি টিম নিয়ে স্কুলে তল্লাশি করতে চলে যায়। আবার বেলা সাজনির চ্যাট লিস্ট চেক করে দেখে রানু সিন্দে নামে এক আইডি থেকে সাজনিকে মেসেজ করে একটি ফোন নম্বর দিয়ে কল করতে বলা হয়েছে, মানে এই সেই রানু। সাথে সাথে বেলা উর্মিলাকে কল করে বলে, আপনার মেয়েকে তো খুঁজে দিতে পারলাম না, তবে আপনার আরেক মেয়ের নম্বর দিচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে এই রানুটাকে। আসলে রানু অমর সিন্দের মেয়ে। রানু একটি ছেলেকে ভালোবাসত, সেটা অমর জেনে মেনে নেয়নি। তখন সূর্যকান্তি রানুকে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে সাহায্য করেছিল, আর অমরকে বলেছিল রানুকে খুঁজে পাচ্ছি না, রানু নিখোঁজ। এই ছিল মূলত রানুর স্টোরি। সিন এখান থেকে আবার প্রেজেন্টে। এদিকে রাম স্কুলের নির্মাণাধীন ভবনের মেঝেতে একটি হেয়ারিং ডিভাইস পেয়ে সেটিকে টেস্ট করার জন্য ফরেন্সিক ল্যাবে নিয়ে আসে। টেস্ট করে সেই ডিভাইসটিতে ব্লাড স্যাম্পলও পাওয়া যায়। বেলা যাচাই করে দেখতে বলে এই ব্লাড আর শুয়ের ব্লাডের সাথে ম্যাচ করে কিনা। সিন চলে আসে পরবর্তী দিন, আজ টিচার্স ডে। সকাল হতে রাম কেপি স্কুলের অপারেটর মিলিন্দের কাছে যায়, যেখানে মিলিন্দের কানেও সেম ডিভাইসটি দেখা যায়। বেলা এবং রাম মিলিন্দকে নিয়ে স্কুলের অডিটোরিয়ামে আসে, যেখানে মূলত টিচার্স ডে উপলক্ষে প্রোগ্রাম চলছিল। বেলা 5 মিনিটের জন্য সবাইকে বের করে দেয়। কল্যাণী জানতে চায় কী হয়েছে। রাম তখন মিলিন্দের হেয়ারিং ডিভাইসটি দেখিয়ে বলে এই ডিভাইসে ব্লাড মার্ক আর সাজনির ব্লাড মার্ক ম্যাচ করেছে। তার সাথে মিলিন্দের ফোনের কোঅর্ডিনেটস সাজনির ফোনের সাথে ম্যাচ করছে। কল্যাণী তখন মিলিন্দকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি সাজনির সাথে এমনটা করেছ। এখন আমি মানুষকে কি বলবো? বেলা বলে, আমি বলছি কি বলবেন। আপনি ওই রাতে সাজনিকে এমন কি বলেছিলেন? কারণ ওই রাতে সাজনি আপনার সাথে দেখা করতে একা স্কুল এসেছিল। সিন চলে যায় সেই ঘটনার রাতে। সাজনিকে দেখে কল্যাণী জানতে চায়, তুমি এখানে কেন এসেছ? ম্যানেজমেন্ট তোমাকে এত সহজে ছেড়ে দিবে না। আমার হাতে কিছু নেই, তুমি যাও। সাজনি কাঁদতে কাঁদতে বলে, ম্যাম আমি কোথায় যাব? কল্যাণী বলে, তাহলে একটা ভিডিও বানাও আর সব ব্লেম শ্রদ্ধাকে দাও। করবে? নয়তো পরিবার ছাড়া, ফিয়ান্সেকে ছাড়া সমাজের মাঝে সার্ভাইভ করে দেখাও। সাজনি বলে, ম্যাডাম এটা শুধু একটা মিস্টেক, আমার বার্থডে ছিল তাই প্রাইভেটলি। কল্যাণী বলে, তুমি যদি উলঙ্গ হয়ে নাচতে চাও ঘরে গিয়ে নাচো, এটা অফিসিয়াল টিপ ছিল, আর স্কুলের কিছু রুলসও থাকে। এখন লোক দেখানো ভিকটিম সাজার ভান করো না তো। হয় ভিডিও বানাও, নয়তো চলে যাও, আমার সময় নষ্ট করো না। সাজনি সেদিন রাতে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল, কিন্তু এর কিছুক্ষণ পরই আচমকা নিচে একটা শব্দ হয়। কল্যাণ এবং মিলিন্দ দৌড়ে গিয়ে দেখে সাজনি ছাদ থেকে ঝাঁপ দিয়েছে।
সাজনি স্পটেই মারা গিয়েছিল। মিলিন্দ তখন ভয়ে কাঁদতে কাঁদতে বলছিল, ম্যাডাম, স্কুলের মধ্যে স্কুলের টিচার আত্মহনন করেছে, এখন স্কুলের সম্মান কোথায় যাবে? আবার সব দোষ আমাদের উপরই পড়বে। কল্যাণী বলে, দেখো, আমরা তো ওকে মারিনি, আর তুমিও আমার সাথে আছো, তুমিও কিন্তু ফেসে যাবে। এখন কি করবে সেটা বলো। মিলিন্দ বলে, ম্যাডাম, বডি লুকিয়ে ফেলি। ওই সময় মুখ মোচার সময় মিলিন্দের হেয়ার ইন্ডিপেস্টটি তার কান থেকে পড়ে গিয়েছিল। কল্যাণী খেয়াল করে দেখে সাজনি তাকে ব্লেম দিয়ে ফেসবুকে পোস্ট লিখেছিল, যেটি এখনও পোস্ট করা হয়নি। এরপর কল্যাণীর কথা মতোই মিলিন্দ সাজনির বডিটিকে পাহাড়ের ঢালে একটি জলাশয়ের মধ্যে ফেলে আসে। এরপর কল্যাণী সাজনির ফোনে ওই পোস্টটি এডিট করে তার নামের জায়গায় সূর্যকান্ত এবং সিদ্ধান্তের নাম দিয়ে পোস্ট করে দেয়। বেলা মূলত ওই পোস্ট দেখেই কল্যাণীকে সন্দেহ করেছে, কারণ কল্যাণীর প্রতিটি লেখায় প্রতিটি সেন্টেন্সের শেষে 3টি করে ডট আছে, যেটা সাজনির লাস্ট পোস্টেও ছিল, অথচ সাজনির এর আগের কোনো পোস্টে ডট নেই। এরপর কল্যাণীর কথা মতো মিলিন্দ সাজনির লকার থেকে সাজনির আইডি কার্ড নিয়ে বেঙ্গালুরুতে গিয়ে সাজনির ফোন অন করেছিল। এরপর সেলবামেশ্বরে গিয়ে সাজনির ফটো আপলোড করে। শেষমেশ ওই বাঁধের উপর থেকে সাজনির জিনিসপত্র ফেলে দিয়ে আসে। বেলা কল্যাণীকে বলে, সবই ঠিকঠাক ছিল, কিন্তু 2টি ভুল আপনাকে ধরিয়ে দিয়েছে। একটি হলো আপনার ডট ডট দিয়ে লেখা, আরেকটি হচ্ছে আপনার জবানবন্দি। সাজনির বাবা বলেছিল বাড়ি ফিরলে ওকে নিয়ে ফিরব। সিদ্ধার্থ বলেছিল সাজনি কখনো মরতে পারে না। শ্রদ্ধা পুরো শহরে বোর্ড লাগিয়ে দিয়েছে যে হোয়ার ইজ মাই ফ্রেন্ড। একমাত্র আপনিই বলেছিলেন সাজনি ওয়াজ এ ব্রিলিয়ান্ট টিচার। ওয়াজ? পুরো ইনভেস্টিগেশনে একমাত্র আপনিই ওর নাম পাস্ট টেন্সে ইউজ করেছেন। কেন? কারণ আপনি জানতেন ও মৃত। কল্যাণী কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে থাকে। বেলা বলে, তদন্ত চলতে থাকবে, কিন্তু আজ টিচার্স ডেতে আপনি সব স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে একটি প্রশ্নের উত্তর দিবেন। আপনার জন্য স্কুলের রেপুটেশন টিচারের জীবনের থেকেও বেশি ছিল। বেলা এবং রাম কল্যাণী এবং মিলিন্দকে বাইরে নিয়ে আসে এবং কল্যাণীকে সবার সামনে দাঁড় করিয়ে দেয়। তবে কল্যাণী একদমই নিস্তব্ধ। মিলিন্দের কাছে থাকা সাজনির ফোন থেকে একটি ভিডিও পাওয়া যায়, যেটি মূলত সাজনি শেষ ভিডিও করে গিয়েছিল। সাজনি সেখানে বলেছিল, ভালো মেয়ে, মডার্ন ওয়াইফ আর রেসপেক্টফুল টিচার, আজ 3টাই একসাথে মারা গেছে। আমার চেহারা দেখে নিশ্চয় বুঝতে পারছো ভিতরে কি বলছে। আমার শুধু তোমাদের গুড বাই বলার ছিল। আর বাবা, আই লাভ ইউ। আমার মনে হতো আমিই তোমার জান, আমিই তোমার শান, কিন্তু না, যাই হোক, আই লাভ ইউ। আর মা, কিছু বলতে শিখো, সারাটা জীবন কি চুপ করে থাকবে? আকাশ, তুই ভালোভাবে পড়াশোনা করিস, গুন্ডামি করতে যাস না। কেউ তোকে ভালোবাসুক বা না বাসুক, আমি ভালোবাসি, তুই আমার জান। সিদ্ধার্থ, আই লাভ ইউ। আমি আর কোনোদিন কারো লজ্জার কারণ হতে আসবো না। সরি এগেইন। কষ্ট চাপা মুখে একটু মুচকি হাসি দিয়েই সাজনি ভিডিওটি শেষ করেছিল, মানে এরপরই সে ঝাঁপ দিয়েছিল। বেলা ও রাম তাদের সকল এভিডেন্সগুলো কোর্টে পেশ করে। কোর্ট সব কিছু পর্যালোচনা করে বলে, সাজনি সিন্ধেকে খুন করা বা আত্মহননে পরিচিত করার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে এভিডেন্স নষ্ট করা বা পুলিশকে ভুল তথ্য দেওয়ার জন্য আদালত কল্যাণী এবং মিলিনকে 3 বছরের কারাদণ্ড প্রদান করে। সিন চলে যায় এর কয়েকদিন পর। কেস শেষে বেলা তার কুকুর নিয়ে হাঁটছে। 15 বছর পর অমসিনদের মেয়ে রানু তার স্বামী সন্তান নিয়ে তাদের বাড়িতে এসেছে। কোর্টে সবসময় জাজমেন্ট দেয়, জবাব দেয় না। তাহলে সাজনির মৃত্যুর জন্য কে দায়ী? সেই স্কুল যার রেপুটেশন টিচারের জীবনের চাইতেও বেশি? সেই পরিবার যারা তাদের সম্মান সন্তানের মাথায় চাপিয়ে দিয়েছে? নাকি সোসাইটি যারা শুধু আঙ্গুল তুলতে জানে? আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। মরতে কেউই চায় না, সবাই শুধু তার কষ্ট মেটাতে চায়। সাজনিয়া হয়তো সেই কষ্ট দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছিল। কতটা কষ্ট পেলে মানুষ এই সিদ্ধান্ত নিতে পারে, তবে যতটা সাহস করে তারা এই সিদ্ধান্ত নেয়, সেই পরিমাণ সাহস নিয়ে যদি এই সমস্যার মোকাবেলা করত, আমার মনে হয় তাদের সমস্যার সমাধান হয়ে যেত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।